এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। প্রধানের হয়ে সই করছে তার স্বামী, প্রধানের হয়ে একের পর এক নথিতে সই। বাঁকুড়ার হাটগ্রাম পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। অভিযুক্ত তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি। সইয়ের ভিডিও পোস্ট তৃণমূল নেতা সৌমিত্র পোতের। সৌমিত্রর ভিডিও রিপোস্ট শুভেন্দু অধিকারীর। পুরনো ভিডিও পোস্টের দাবি অভিযুক্ত নেতার। বিরোধী অপপ্রচার করছে, মানে সম্মান হানি করার জন্য এবং সম্মান নষ্ট করার জন্য ওদের পায়ের তলে মাটি নেই, তার জন্য ওরা যেভাবে হেনস্থা করতে হয় সেভাবে ওরা হেনস্থা করছে। আমি তো নিজে একটা শিক্ষিত, আমি তো সই করতে জানি, আমার স্বামীকে কেন সই করতে হবে? উনি ওটা অনেক পুরনো ছবি, 2017 সালে তখন উনি উপপ্রধান ছিলেন, 16-17 আর কি, তখন উনি সাইন করেছেন। আর পাবলিকের সুবিধার্থে হয়তো রেজুলেশন লিখে দিয়েছেন, তারপর কারো ফর্ম ফিল আপ করে দিয়েছেন, সেগুলো মিডিয়ায় প্রচার করে দিচ্ছে ওরা, সোশ্যাল মিডিয়া। আমার স্বামীর নির্দোষ, কোনো দোষ নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এটা সে পুরনো 2017-18 সালের একটা ছবি পোস্ট করেছে, তখন আমি প্রশাসনিক স্তরে উপপ্রধান ছিলাম। কিন্তু এখন তো আমার যে স্ত্রী প্রধান আছে, সে তো নিজেই সক্ষম। বিরোধীরা রাজনৈতিক ভাবে না পেরে তারা চক্রান্ত করছে যাতে আমাদের মান সম্মান বিঘ্নিত হয়। আর যে পোস্ট করেছে সেই সৌমিত্র পতি 2021 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এবং দাদার অনুগামী, সেই জন্য সৌমিত্র পতি পোস্ট করেছে শুভেন্দু অধিকারীকে। হাটগ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের জায়গায় পঞ্চায়েত অফিসের মধ্যে সই করেছে তৃণমূল নেতা। তৃণমূল কংগ্রেস সমস্ত কাজ একেবারে বেআইনি ভাবে করে থাকে। আর সেটা আমরা দেখছি আবাস যোজনার ক্ষেত্রে, যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে, আর তৃণমূলের কংগ্রেসের ক্যাডাররা সেখানে আবাস যোজনায় তাদের নাম আসছে। যেখানে পঞ্চায়েত অফিসের মতো জায়গায়, পঞ্চায়েত প্রধানের জায়গায়, সেখানে তার স্বামী সই করছে একজন তৃণমূল নেতা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এজেন্সির এক ব্যর্থতা দেখলেন আরজি করের ঘটনা, এজেন্সির আরো এক ব্যর্থতা দেখাবো আপনাদের। অর্পিতার পর এবার পার্থর জামিন। ইডির মামলায় 1 ফেব্রুয়ারির মধ্যে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে 31 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে, আর জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ। এই প্রক্রিয়া শেষ হলেই শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, নির্দেশ সুপ্রিম কোর্টের। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। গত 25শে নভেম্বর ইডির মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে পার্থর জামিন মামলার শুনানি শেষ হয় 4 ডিসেম্বর। রায়দান স্থগিত রাখেন বিচারপতিরা। শুক্রবার রায় দেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, শীতকালীন ছুটি অথবা 30শে ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে ট্রায়াল কোর্টকে। জানুয়ারির মধ্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ। 1 ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ, তার আগেও পেতে পারেন। চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান নেওয়া হলে অবিলম্বে জামিন পাবেন পার্থ। সুপ্রিম কোর্টের এও নির্দেশ, জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। সাধারণত আদালত আবেদন মঞ্জুর করলে সঙ্গে সঙ্গে জামিন হয়, কিন্তু এক্ষেত্রে প্রায় 50 দিন পর জামিন, যা নজিরবিহীন বলেই অনেকের মত। আইনের লড়াইয়ের জয় হলো। আমি মনে করছি যে একটা অত্যন্ত ব্যালেন্স স্ট্রাইক করা হয়েছে এই অনারেবল সুপ্রিম কোর্টের এই অর্ডারের মাধ্যমে। অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো, যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবে। 2022 সালের 22শে জুলাই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ নাকতলার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রে দাবি, পার্থর বাড়িতে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই তদন্তকারীরা হানা দেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখানে মেলে টাকার পাহাড়। কোথা থেকে এলো এই টাকার পাহাড়? ইডি সূত্রে দাবি করা হয়, অর্পিতা নাকি বলেন উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে ইডি পার্থকে প্রশ্ন করলে তিনি নাকি সদুত্তর দিতে পারেননি। এরপরই 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে তিনি জেলবন্দি। ইডির সেই মামলায় পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টে। তবে এখনই পার্থর জেল মুক্তির সম্ভাবনা নেই, কারণ পার্থর বিরুদ্ধে সিবিআই এর মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনো তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা।
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ নিয়ে তরজা তৃণমূল ও বিজেপির। এটা নিয়ে আমি কিছু বলবো না, আই এম ভেরি ডিসহার্টেড। দেখুন, বেল পেলে পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় জেলের বাইরে যেতে পারছেন না, আর জেল থেকে বেরোনোরও কোনো সম্ভাবনা নেই, কারণ ওই ফেব্রুয়ারির 25 তারিখের মধ্যে আমার মনে হয় ইডি চার্জশিট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেবে। মানে তো ওনার বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি টাকা পাওয়া গেছে, দুটো ফ্ল্যাট থেকে, জেলে থাকবে এরপরে। আর যেমনটা আপনারা দেখলেন এজেন্সির ব্যর্থতা, অন্যদিকে পুলিশের সাফল্য। কেন? কারণ ফারাক্কার দিকে নজর রাখতে হবে। ফারাক্কায় নাবালিকা যৌন নির্যাতন খুন, 13ই অক্টোবর নাবালিকা নিখোঁজ হয়ে যায়, বেড়াতে গিয়ে নিখোঁজ, এবং সেই নিখোঁজ হয়ে যাওয়ার পর 3 ঘন্টার মধ্যে প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। 62 দিনে ফাঁসির সাজা জঙ্গিপুর আদালতের। দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা, অন্যদিকে আরেক দোষী সাব্যস্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ড। ফারাক্কায় যৌন নির্যাতন খুনে রাজ্য পুলিশের তদন্ত, আর সেখানেই রাজ্য পুলিশের সাফল্য। ফারাক্কায় 62 দিনে ফাঁসির সাজা ঘোষণা। ঘটনার 62 দিনে ফারাক্কার যৌন নির্যাতন খুনে বিচার। ফারাক্কায় যৌন নির্যাতন 62 দিনে ফাঁসি সাজা জঙ্গিপুর আদালতের, এবং জঙ্গিপুর আদালতের প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণবের সঙ্গে কথা বলবো, সরাসরি চলে যাব প্রণব বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রণব, একদিকে আমরা যখন দেখাচ্ছি নিউজরুম লাইভে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা, ঠিক সেই জায়গায় রাজ্য পুলিশের সাফল্য। 62 দিনে সাজা ঘোষণা করা হলো, এবং ওই নাবালিকার পরিবার তারাও চাইছিলেন যে ফাঁসির সাজা, আর সেই ফাঁসির সাজা হলো, কিন্তু একজনের ফাঁসির সাজা হলো, একজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো। কোন গ্রাউন্ডে হলো, আজ কি হলো আদালতে, সমস্তটা জানবো, এবং তার পরিবার কি বলছে। দেখো, তার পরিবার স্বভাবতই খুশি, যদিও যে দুজন অভিযুক্ত, মূল অভিযুক্ত, তাদেরকে গতকালই তোমার দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। তারপরে আজকেই দীনবন্ধু হালদারকে ফাঁসি, এবং তোমার শুভ হালদারকে হচ্ছে তোমার যাবজ্জীবন তোমার করে, এই দুজনকে দেয়া হয়েছে। কিন্তু তার পরিবারের পক্ষ থেকে একটাই দাবি ছিল যে মূল অভিযুক্তের যেন ফাঁসি আয়, সেই ফাঁসি কিন্তু পেয়ে স্বভাবতই খুশি। এবং পুলিশ যে এই কাজটা তৎপরতার সঙ্গে করেছে, মাত্র 25 দিনের মধ্যেই কিন্তু চার্জশিট জমা দিয়ে দিয়েছিল, এবং 31 জন যে সাক্ষী ছিল তাদেরও সাক্ষী কিন্তু সাক্ষ্য বহন করেছিল। এবং গত তোমার মাত্র 62 দিনের মধ্যে যে এই সাজা হওয়াতে স্বভাবতই কিন্তু পরিবারের লোকরা খুশি হয়। কিন্তু প্রত্যেকেই বলেছেন যে আমরা এটাই চেয়েছিলাম, যদিও যারা অভিযুক্ত তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা হাইকোর্টে তারা আবেদন জানাবেন। কিন্তু সরকারি যে আইনজীবী রয়েছেন বিভাস চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বলেছেন এই যে অভিযুক্ত তাদেরা কিন্তু নিষ্ঠুরভাবে তাকে যে খুন, যৌন নির্যাতন এবং তারপর তাকে খুন করা হয়েছিল, সেই ঘটনায় রীতিমতন ভাবে তোমার ডিএনএ এবং ফরেন্সিক সেই সমস্ত রিপোর্ট যেরকম করা প্রমাণ দেওয়া হয়েছিল তথ্য, এবং 31 জনের যে সাক্ষী, সেই সাক্ষীও খুব তৎপরতার সঙ্গে করা হয়েছিল, যার ফলে কিন্তু এই 62 দিনের মধ্যে কিন্তু এই মামলার যথেষ্ট রায় কিন্তু পাওয়া গেল। ফাঁসির সাজা জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদারের ফাঁসির সাজা, অন্যদিকে আরেক দোষী সাব্যস্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ড। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। স্টেটের তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। আর দিনু হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো, এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো, এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করা সেকশনে এদের সাজা দেওয়া হলো। হ্যাঁ, আমরা খুশি হয়েছি। আমার মেয়ে খেলতে গিয়েছিল আমার বোনদের বাড়ি, তখন দিন হয়ে এসে আমার মেয়েকে ফুলধর নাম করে ডেকে নিয়ে যায়, খুব অত্যাচার করে আমার মেয়েকে মেরে ফেলে যায়। বিচার ব্যবস্থায় পুলিশ বলা আইছি সবারই ধন্যবাদ। এই হলো দিনর ফাঁসি আর শুভর কারাগার, আমরা বহুত খুশি। মৃত্যুর পরেও যৌন নির্যাতন ফারাক্কায়, নেক্রোফিলিয়া, নাবালিকার মৃত্যুর পরেও যৌন নির্যাতন খুনে পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ফুল দেখানোর নামে ঘরে নিয়ে যায় দোষীরা, তারপর ঘর বন্ধ করে চলে নারকীয় অত্যাচার। ময়নাতদন্তের রিপোর্টে আমরা জানতে পারি যে নাবালিকার উপর চরমতম যৌন নির্যাতন হয়েছে, অ্যাগ্রাভেটেড, ফোর্সফুল, পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট। এবং এই নির্যাতন যে দীনবন্ধু একা করেনি, তার সঙ্গে আরো একজন ছিল
সেটা আমরা তদন্তে দীনবন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পাড়া প্রতিবেশীর সাথে কথা বলে আমরা জানতে পারি। এই দ্বিতীয় ব্যক্তির নাম শুভজিৎ হালদার। দীনবন্ধু জানতো পাড়ার মেয়েটি ফুল ভালোবাসত। এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায়, তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয়। নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল, যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া। ফরাক্কায় নাবালিকার পরিবার তারা সাজা পেলেন। তারা যে পরিবারের ৬২ দিনের সাজা ঘোষণা করা হলো, ফাঁসির সাজা দেওয়া হলো, অর্থাৎ বিচার পেলেন নাবালিকার পরিবার। আর ফারাক্কায় দ্রুত মামলা নিষ্পত্তিতে পুলিশের প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে পোস্ট করে পুলিশের প্রশংসা করেছেন। নিউজরুম লাইভে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। তোলার টাকায় জনসেবা, শওকত মোল্লার বিস্ফোরক মন্তব্য। ভাঙড়ে শওকত মোল্লার কথায় রীতিমতো বিতর্ক। একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে, দুজন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে, যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। শওকত মোল্লাকে কটাক্ষ করেছেন আরাবুল ইসলাম। ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। গত বর্ষায় 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনে। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে। আর শওকতের মন্তব্যে তৃণমূলকে নিশানা বিজেপির। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি, তৃণমূল মানে কাটমারির সরকার। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন। কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? তখনও কাটমানি চলছে, এখনো কাটমানি চলছে। এই কাটমানি তো বন্ধ হয়নি। এখন নিজেদের মধ্যে টাকা পয়সার ভাগাভাগির গন্ডগোল। আমি আরাবুল ইসলামের কথা যদি বলে থাকেন, উনি আরাবুল ইসলামের তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, উনিই তো করেছেন সভাপতি। ওনার লোক যদি খায় তখন উনি কেন প্রতিবাদ করেননি?